টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন দ্য ভিউজ অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে অনুষ্ঠানটি দেখছেন কিংবা আরেকটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন, কিংবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে ঢুকেছেন অথবা আরেকটু পরে ফেসবুক লাইভে ঢুকবেন, কিংবা আরও পরে সময় সুযোগ মতো যারা ইউটিউবে অনুষ্ঠানটি দেখবেন, তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, আজকের অনুষ্ঠানে আমরা আলোচনা করব যে বিষয়টি নিয়ে অনেক বেশি চর্চা হচ্ছে, অনেক বেশি মানুষের মধ্যে ভয় ঢুকেছে, ভীতি ঢুকেছে, আবার সাথে সাথে অনেক গুজবের ডালপালাও ছড়িয়েছে, যেটি নিয়ে আমরা এর আগেও আলোচনা করেছি। আজকেও বেশ কিছু মানুষের প্রশ্নের প্রেক্ষিতে এই বিষয়টি নিয়ে আমরা কথা বলতে চাইব। বিশেষ করে এই যে ৭৫টা দেশের যে ইমিগ্রেন্ট ভিসা স্থগিত করা হয়েছে, সেটার প্রেক্ষিতে অনেকেই যারা সিটিজেন আছেন বা গ্রিন কার্ডধারী আছেন, তাদের সাথে কি সম্পর্ক আছে, আদৌ তাদের সাথে কোনো সম্পর্ক আছে কিনা, তাদের ভয় পাওয়ার কোনো বিষয় আছে কিনা, এই প্রশ্নগুলো অনেকে করছেন। সুতরাং এই বিষয়টি নিয়ে আজকে আমরা কথা বলবো। সুপ্রিয় দর্শক, এর বাইরেও এই বিষয়ের মধ্যে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে, সেই প্রশ্নগুলো করবার জন্য আমাদের টেলিভিশন স্ক্রিনে যে টেলিফোন নম্বরটি ভেসে উঠেছে, তারপরেও আমি বলে দিচ্ছি 6463098828। এই নম্বরে ফোন করতে পারেন, কিংবা যাদের ফোন করতে খুবই অসুবিধা হয় তারা আমাদের ফেসবুকেও প্রশ্ন রাখতে পারেন। আমরা সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং ইত্যকার এই সমস্ত বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় মুখ এবং প্রিয় প্যারালিগাল জনাব বেলায়েত হোসেন বেলাল, সার্টিফাইড প্যারালিগাল, বাংলা ইমিগ্রেশন সার্ভিসেস। জনাব বেলায়েত হোসেন বেলাল, আপনাকে স্বাগত। ধন্যবাদ রানা ভাই, আপনাকে ধন্যবাদ টিভিএনের সকল দর্শককে। আপনাকেও অসংখ্য ধন্যবাদ। যে এই যে একটি গত 14 তারিখে, এই মাসের 14 তারিখে একটি আদেশের বলে ৭৫টি দেশকে দেখলাম আমরা যে ৭৫টি দেশকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে ইমিগ্রেন্ট ভিসার ক্ষেত্রে। এটি আজকে আমরা আলোচনা করব। এর প্রেক্ষিতে কারা ক্ষতিগ্রস্ত হবে এবং কেন এই ৭৫ দেশের মধ্যে বাংলাদেশকেও কেন ইনক্লুড করা হলো, সে বিষয়টি আমরা আসব। তবে তার আগে এই বিষয়টির একটু গুরুত্ব নিয়ে দু একটি কথা আমি বলতে চাই। সুপ্রিয় দর্শক, আজকের পৃথিবীতে ইমিগ্রেশন শুধু একটি আইনি প্রক্রিয়া নয়, এটি একটি স্বপ্ন, অপেক্ষা, ভালোবাসা আর অসংখ্য পরিবারের দীর্ঘশ্বাসের গল্প। আজ আমরা কথা বলবো খুব সাম্প্রতিক সময়ে আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের এমন একটি সিদ্ধান্ত নিয়ে, যা ইতোমধ্যেই হাজারো মানুষের মনে নানা প্রশ্ন আর উৎকণ্ঠা তৈরি করেছে। বাংলাদেশ সহ প্রায় ৭৫টি দেশের ইমিগ্রেন্ট ভিসার কার্যক্রম স্থগিত নিয়ে এই খবর শুনে অনেকেই আতঙ্কিত। অনেকে ভাবছেন, আমার স্বামী বা স্ত্রী কি আর আমেরিকায় আসতে পারবে? আমার সন্তানের ভবিষ্যৎ কি? আমি একজন আমেরিকান সিটিজেন বা গ্রিন কার্ডধারী, আমার উপর কি এর কোনো প্রভাব পড়বে বা সমস্যা হবে কি? আমার ইন্টারভিউয়ের তারিখ পড়েছে, তার কি হবে? ইত্যাদি ইত্যাদি, এমন নানা রকম প্রশ্ন। অন্যদিকে সোশ্যাল মিডিয়া আর ইউটিউবের এই যুগে তথ্যের পাশাপাশি ছড়িয়ে পড়ছে নানা গুজব, ভুল ব্যাখ্যা আর অর্ধসত্য বা মন গড়া তথ্য, যা এসব প্রশ্নগুলোকে আরো উস্কে দিচ্ছে। আর এই বিভ্রান্তির ভিড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন সাধারণ মানুষ, যারা বছরের পর বছর অপেক্ষা করছেন একটি বৈধ প্রক্রিয়ার মধ্য দিয়ে পরিবারের সাথে একত্রিত হওয়ার জন্যে। সুপ্রিয় দর্শক, তাই আজকের এই অনুষ্ঠানে আমরা আতঙ্ক নাই, সত্য তুলে ধরতে চাই। আমরা জানাতে চাই এই সিদ্ধান্ত আসলে কি, এটি কার জন্য প্রযোজ্য আর কার জন্য প্রযোজ্য নয়। আমেরিকার সিটিজেন এবং গ্রিন কার্ডধারীরা কি আদৌ কোনো ঝুঁকি বা সমস্যায় আছেন নাকি নেই? জাতীয় নিরাপত্তার, মানবিক দায়বদ্ধতার এই টানাপোড়েনে আইন ঠিক কি বলছে, আর বাস্তবে মানুষ কিভাবে প্রভাবিত হচ্ছেন, সেই প্রশ্নগুলোর উত্তর খুঁজতেই আজ আমাদের সাথে রয়েছেন এমন একজন অভিজ্ঞ সার্টিফাইড প্যারালিগাল, যিনি এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের সব জিজ্ঞাসার উত্তর দেবেন। তাই এই আলোচনা শুধুই খবরের বিশ্লেষণ নয়, এটি প্রতিটি প্রবাসী পরিবারের গল্প, প্রতিটি অপেক্ষমান আবেদনকারীর আশার প্রতিফলন। কারণ সঠিক তথ্যই পারে ভয় নামক আতঙ্ক কমাতে, আর অনিশ্চয়তার মাঝে দেখাতে পারে সঠিক পথ। তো দর্শক, চলুন শুরু করা যাক আজকের মূল আলোচনা। ৭৫টি দেশের ইমিগ্রেন্ট ভিসা স্থগিতের সাথে আমেরিকার কোনো সিটিজেন বা গ্রিন কার্ডধারীর আদৌ কোনো সম্পর্ক আছে কি না। জনাব বেলায়েত হোসেন বেলাত, আমি একটু আজকের আলোচনা নিয়ে একটু ভূমিকায় বলেছি, বাস্তব অবস্থাটা তুলে ধরার চেষ্টা করেছে। আপনার কাছে আরো বাস্তবতা চাইব, ভয়ের দিকগুলো চাইব, সমস্যার দিকগুলো জানতে চাইব। প্রথমে আপনার কাছে যে বিষয়টি নিয়ে জানতে চাইব, যে এই যে ৭৫টি দেশকে যে ইমিগ্রেন্ট ভিসা স্থগিত করার যে সিদ্ধান্ত দেওয়া হয়েছে,
কিভাবে এই 75 দেশকে সিলেক্ট করলো এবং বাংলাদেশি বা এর মধ্যে আসলো কেন? এটি একটি প্রথম প্রশ্ন। এরপরেই আমরা যে বিষয়টি আজকের বিষয় নিয়ে যেটা জানতে চাইবো যে আমেরিকার সিটিজেন যারা আছে এবং গ্রিন কার্ডধারী যারা আছে তাদের উপরে সরাসরি প্রভাব আদৌ আছে কিনা, এই দুটো প্রশ্ন আপনার কাছে রাখছি। প্রথমেই জানতে চাই যে 75টি দেশের মধ্যে বাংলাদেশের নামটি কেন আসলো? ধন্যবাদ রানা ভাই। আবারও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণার যে ইস্তিহার ছিল সেটার মধ্যে কিন্তু প্রথমেই তার ছিল বর্ডার সিকিউর করা, ইমিগ্রান্ট প্রতিরোধ করা। উনি ইমিগ্রান্ট নেবেন না, যেহেতু তার নির্বাচনের একটা প্রচারণার মধ্যে ছিল এবং সেটাই ইস্তিহার, এবং সেটার ডে বাই ডে কোনো না কোনোভাবে উনি সেটা বাস্তবায়ন করেই যাচ্ছেন। এক সময় দিচ্ছে বর্ডার বন্ধ, অন্য সময় দিচ্ছে ভিসার মধ্যে রেস্ট্রিকশন, এখন চলে আসে আপনার যারা ইমিগ্রান্ট হয়ে আসবেন, হুইচ ইজ আসার পরে যারা গ্রিন কার্ড পাবেন। সেটার মধ্যে বাংলাদেশ কেন আসলো আপনার কোশ্চেন? শুধু বাংলাদেশ না, 75টা কান্ট্রি আপনি বলতে পারেন বাংলাদেশ সহ পৃথিবীতে, কিন্তু 75টা কান্ট্রি না। কেন 75টা কান্ট্রি আসলো? এটা যদি বিস্তারিত আপনাকে যদি বলতে চাই, আপনি আমরা যদি আমার সংসারের কথা বলি, আপনার সংসারের কথা যদি আপনি বলেন, আমাদের প্রত্যেক যে একটা বাজেট থাকে, যে আমার এক্সাম্পল যে আপনার মাসে 4000 টাকা খরচ, আপনার ফ্যামিলিতে আপনারা 4 জন বা 5 জন থাকেন, এই টাকা আপনার হয়ে যাচ্ছে এবং একজন আপনার আত্মীয় আপনার সাথে থাকে। কোনো গেস্ট বাংলাদেশ থেকে আসে, উনি 6 মাস 9 মাস থাকবে, আসে আপনার সাথে, আপনি তাকেও দিচ্ছেন আপনার সাথে। সে জায়গায় যদি আপনার ইনকামটা চলে আসে 3000-এ, তখন আরো নতুন গেস্টকে আপনার ঘরে আপনি জায়গা দিতে পারবেন? পারবেন না। বাট যদি এই গেস্টটা আপনাকে কোনো ইনকাম করে দিত সামহাউ, এক্সাম্পল, জাস্ট আমরা কিন্তু এক্সাম্পল বলতেছি, তাহলে মেবি এই গেস্টের পাশাপাশি আরো একটা গেস্টকে আপনি নিতে পারতেন, যদি এই গেস্ট আপনার ইনকামের পথ হইতো। সে কিন্তু আপনার ইনকামের পথ না, সে কিন্তু আপনার খরচের পথ, বার্ডেন। নাও আমরা যারা আমেরিকাতে বাস করি, ইটস ভেরি সিম্পল। আমাদের মাথায় আছে বিরাট বড় আমেরিকা, কে কোথায় কাকে খবর রাখবে। আমেরিকা সবার খবর আছে, সবাইকে জানে, তথ্য প্রযুক্তি এত বেশি অ্যাক্টিভ, এত বেশি আপ টু ডেট। আগে আমাদের বাংলাদেশের জনসংখ্যা কম ছিল। গত 20 বছর যেভাবে আমাদের সেটা ইমিগ্রান্ট হয়ে আসুক, বিভিন্ন সোর্স থেকে হোক, আমাদের সংখ্যা কিন্তু ডে বাই ডে অনেক উপরে যাচ্ছে। তাদের ডাটাবেসে চলে আসতেছে আমরা কত টাকা খরচ করি। আমাদের প্যারেন্ট আমরা যখন নিয়ে আসি, আমরা কিন্তু ফর্মের মধ্যে আইদার আপনি স্পন্সর করেন আমাকে, অথবা আমি বাই সেলফ স্পন্সর করে আমার ফ্যামিলি মেম্বারের জন্য আমি কাগজপত্র দিচ্ছি। সাপোর্টিং ডকুমেন্টের যে কথা ছিল, আমার আব্বা আম্মার জন্য, ভাই বোনের জন্য আমি কোনো ধরনের হেল্প গভর্নমেন্ট থেকে নিতে পারবো না বা নিব না, এবং এটা শপথ করা এবং সিগনেচার করা। বাস্তবে যদি দেখেন আপনি আমাদের কমিউনিটিতে আদৌ কি একজনকে পাবেন যার সাথে কোনোভাবে মিল আছে? হয়তো পাবেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই বের করলেন 54% উপরে বাংলাদেশি আমরা যারা আছি, আমরা 54.8 রাইট উপরে, সেটা বললাম। সো ওটা আমরা নিচ্ছি ফ্যাসিলিটিস। বাট আরো যদি সুচারুভাবে বলেন, সংখ্যাটা আরেকটু বেশি হবে, আর অন্য কিছু সার্ভিস যেগুলি আছে বিকজ অফ অন্য সেক্টরে ওটা আপনার দৈনন্দিন জীবনে লাগবে, সেজন্য ট্রাম্প এখন ওটাতে আসে নাই। যদি আসার সংখ্যা কিন্তু আরো বাড়বে, বিকজ অফ আমরা সারা দিন কাস্টমার সাথে ডিল করি, হোল ডে আমাদের সাথে কাস্টমার আছে, কে কি নিচে কিনে কি ওনারা আমাদেরকে এক্সপ্লেন করে যখন আইদার ইমিগ্রেশনের কাজে আসেন অথবা অন্য কোনো কাজে আসেন টিকেটের জন্য, প্রায় 28 দিন 29 দিন যদি দেখে, তাহলে মনে হচ্ছে না যে উনি কোনোভাবেই এই সার্ভিসটার যোগ্য। বাট ওনার এই সার্ভিসটা আছে, ভাই আমাকে 28 দিন দিয়ে এর বেশি থাকতে পারবো না, কেন? আমার একটু সমস্যা আছে, আমাকে 28 দিনের মধ্যেই ফিরতে হবে। তখন আমরা বুঝতে পারি হ্যাঁ ওনার ব্যাপার স্যাপার কিছু আছে। শুধু যে বাংলাদেশি সার্ভিস 54.8 তা না, আদার কান্ট্রিতে 80% উপরেও আছে। সেজন্যই ট্রাম্পের চিন্তা, ভাই আমি তো চিন্তা ভাবনা মানে এদেশে যেটা আজীবন চলে আসছিল যে ইমিগ্রান্ট আসবে, ইমিগ্রান্টকে এই দেশকে রিবিল্ড করবে, এই দেশকে উন্নতির পথে নিয়ে যাবে। ওদের ডাটা বলে ভাই উন্নতির পথে তো নিয়ে যাচ্ছে না, পিছনের দিকে নিয়ে যাচ্ছে। এই 75 কান্ট্রি হোল ওয়ার্ল্ডকে কিন্তু ইমিগ্রান্ট ভিসা বন্ধ করে নাই, শুধুমাত্র 75টা কান্ট্রিকে, সিলেক্টেড 75টা কান্ট্রি যারা শুধুমাত্র পাবলিক সার্ভিস বেশি নিচ্ছেন, পাবলিক সার্ভিস, গভর্নমেন্ট ফিস, গভর্নমেন্ট মানি যারা বেশি ইউজ করে, দেশ কান্ট্রিগুলি। এক সময় আমেরিকার যেই অবস্থা ছিল রমরমা, আপনি কি মনে করেন এখনো কি সেম রমরমা আছে? না, খুবই খারাপ অবস্থা। আমি একটু আগে একটা এক্সাম্পল দিলাম আমার আপনার ফ্যামিলির অবস্থা নিয়ে।
সেম থিং একটা প্রেসিডেন্ট, সেও দেশ চালানোর জন্য সেম বাজেট তারও আছে। আপনার ঘর চালানোর জন্য আপনার বাজেট আছে, আমার অফিস চালানোর জন্য আমার বাজেট আছে, প্রেসিডেন্ট একটা রাষ্ট্র চালানোর জন্য সেও কিন্তু রাষ্ট্রনায়ক। সে রাষ্ট্রের কি খরচ আসবে, কি খরচ সে করতে পারবে ইনকামের উপর থেকে, এবং কতটুকু সে ডেপ্টে থাকবে, তাকে কিন্তু সেই হিসাবটা করেই চলতে হয়। আমরা যদি প্রেসিডেন্টকে কোনোভাবেই ব্লেম করি, অনেক যদি আপনি ভালোভাবে চিন্তা করেন, সে কিন্তু ব্লেমের যোগ্য না। সে তার দেশকে ভালোবাসে, সে তার দেশের জন্য মঙ্গল চায়। দেশের লোকজন কি চায় তার প্রতিফলন সে ঘটাইতে চায়, বিকজ অফ তার ইলেকশনের মধ্যে তার নির্বাচন ইশতেহারে ছিল আমি এগুলি দিব না হইতে, এবং জনগণ তাকে ম্যান্ডেট দিল, কেন, ইয়েস তুমি এটা করো। যেহেতু তার নির্বাচনের প্রতিশ্রুতি ছিল, তাকে বাস্তবায়ন কিন্তু করতে হবে, এবং সেই হিসাবে কিন্তু সে 1 by 1 সামনে যাচ্ছে, একটার পর একটা স্টেপ নিচ্ছে। সে জানে এই দেশের যারা বিলিয়নিয়ার ওর রেগুলার জনগণ যারা ট্যাক্স টাকা দিচ্ছে, ঠিক আছে, তাদের টাকা কিন্তু অন্য জায়গায় টাকাটা খরচ হচ্ছে। তো ওয়াইটটা কি আপনি মনে করেন স্বাভাবিক, সেটা আপনি হলে মেবি সেম করতেন, ওদের টাকা, ইনকামের টাকা অন্য কেউ খরচ করে, সেটা কি প্রেসিডেন্টের নোটিশে যাচ্ছে না? হোয়াইট হাউসে হোক, তার আরো লম্বা বহরে যারা কাজ করে, সবাই কি ক্যালকুলেট করে না? কেন এই 75 কান্ট্রি করা হলো, কেন 100 করা হয় নাই? ওরা একটা ডাটা জরিপ করে দেখার পর চিন্তা করছে যে এই কান্ট্রিগুলোর মধ্যে সবচেয়ে বেশি আমার টাকা খরচ হচ্ছে, আপাতত টাইম বিং আমার এফোর্ড করার ক্ষমতা কম, আমি আপাতত যেটা করতে পারি কিছুদিনের জন্য, এটা কিন্তু আপনার সাময়িক স্থগিত করা হয়েছে, স্ক্যানিং করছে তারা, পার্মানেন্ট স্টপ, এটা কিন্তু পার্মানেন্ট স্টপ না, সাময়িক স্থগিত। গভর্নমেন্ট চাচ্ছে যে আমি দেখি 1 বছর হোক, মানে সে একবার যদি বন্ধ করে দেয় তাহলে কিন্তু তাকে কোর্টে যেতে হবে। প্রেসিডেন্ট স্মার্ট, সে কিন্তু বন্ধ করে নাই, সাময়িক স্থগিত হচ্ছে, আমি যাচাই বাছাই করব এই 75টা কান্ট্রিকে নিয়ে শুধুমাত্র কি হচ্ছে। জাজমেন্ট যদি তার কাছে আসে না যোগ্য, এনিটাইম কনসিডার করবে, আবার ওপেন করবে। বাট ট্যুরিস্ট ভিসার জন্য বন্ধ নাই, স্টুডেন্ট ভিসা বন্ধ নাই, বিজনেস ভিসা বন্ধ নাই, শুধুমাত্র যারা ইমিগ্রান্ট হয়ে দেশে আসবেন, গ্রিন কার্ড মানে ইমিগ্রান্ট যারা হবেন, দিস অনলি ইমিগ্রান্ট, আসার পরে যারা গ্রিন কার্ড পাবেন, শুধুমাত্র তাদের জন্য আপাতত স্থগিত আছে। সেটা হইতে পারে লেসি আপনার ছেলে মেয়ের জন্য, আপনার আব্বা আম্মার জন্য, আমার ভাই বোনের জন্য, মানে ফ্যামিলি যে আমরা যাদেরকে অ্যাপ্লাই করে আসি, হয়তো কারো 6 মাস পরে, কারো 1 বছর পরে, কারো 2 বছর পরে হবে, ইন্টারভিউ ডেট আসবে, আপাতত বলা যাচ্ছে না কার কবে হবে, গভর্নমেন্ট কবে। কর্মসংস্থান ভিত্তিক যেগুলো গ্রিন কার্ড পেত সেগুলো তো আপাতত বোধহয় গ্রিন কার্ড ওয়ালা যা হবে, যেটার থ্রুতে আপনি আসার পর যেটা গ্রিন কার্ড পাবেন, এটা বন্ধ। সেটা কেন, গ্রিন কার্ড যখনই হবে, গ্রিন কার্ড যখনই আপনার হবে, তখন আপনি স্ট্রং হয়ে যাচ্ছেন, আপনি গভর্নমেন্ট থেকে যেভাবে হোক কৌশলে আমরা নিচ্ছি। তার সিম্পল ছোট্ট উদাহরণ যদি বলি, আমাদের কাছে অনেক সময় অনেক ক্লায়েন্ট আসে, যদি খুব বেশি বিপদে পড়ে যায় তখন একটু তাড়াতাড়ি আসে, কোনো 2-1 এসে বলে যে ভাই আমি তো সামহাও খেয়াল করি না, আমি জানতাম না, আমি তো গভর্নমেন্ট থেকে মাসে অল্প, ভেরি সিম্পল, মাসে 80 টাকা বা 90 টাকা আমি মাসে পাচ্ছি। এখন তো হোমল্যান্ড সিকিউরিটি থেকে সে নিচ্ছিল শুধুমাত্র রেন্টাল অ্যাসিস্ট্যান্ট, আমি জানি আপনার কাছে সে কাগজও আছে, রাইট? সো রেন্টাল অ্যাসিস্ট্যান্ট নেওয়ার কারণে হোমল্যান্ড সিকিউরিটি ওই জায়গায় তার ডিটেলস ডেট দিয়ে দিয়েছে, সে কবে থেকে এই দেশের আপনার গ্রিন কার্ড প্রাপ্ত এবং কি কি তার ছিল, ডিটেলস দিয়ে দিয়েছে কাগজের মধ্যে, যে তোমার ওই জায়গায় হলফনামায় সিগনেচার করা ছিল যে তোমাকে স্পন্সর করছে, তুমি কোনো পাবলিক সার্ভিস নিবা না, তুমি এই ফ্যাসিলিটিস নিতে পারবা না, বাট তুমি কিন্তু গত 1 বছর যাবত এই ফ্যাসিলিটিসগুলো নিয়ে যাচ্ছ। দেখেন এই সিম্পল জিনিস এখন চলে গেছে হোমল্যান্ড সিকিউরিটির আন্ডারে, বিকজ আপনার গ্রিন কার্ডটা ছিল কার আন্ডারে? ইউএসসিআইএস কে দেখাশোনা করে হোমল্যান্ড সিকিউরিটি। সো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আমরা দোষ না দিয়ে আমাদের মধ্যে একটু শুধরানো, বা আমরা কিভাবে একটু মিনিমাইজ করে আসতে পারি, যার রিয়েলি দরকার যেটা লাগবে সেটা তো নিবেই। যতক্ষণ পর্যন্ত আপনার পাসপোর্ট হয় না, আপনার গ্রিন কার্ড দেয়, ততক্ষণ পর্যন্ত মনে হয় আমাদের সরকারের ফ্যাসিলিটিসগুলো নেওয়া উচিত না। তাহলে এই অবস্থায় আমাদের কিন্তু সিগনেচার করা ছিল আমরা নিব না। আচ্ছা, আমাদের সিগনেচার করা ছিল আমরা সরকারের ফ্যাসিলিটিস নিব না, এবং কোনো এক স্পন্সর আমাকে স্পন্সর করছে, যদি কিছু লাগে সে আমার ভরণ পোষণ দিবে, যে নিয়ে আসছে, সেটা আপনারটা আপনি নিজে, অথবা আপনি আপনার কোনো রিলেটিভ, বন্ধু বান্ধব, ফ্রেন্ড সার্কেল আপনি হেল্প নিয়েছেন, সে জায়গাতে হেল্প নেওয়া হচ্ছে। তাহলে এক্ষেত্রে আপনি পাবলিক চার্জ, যেটার অপরাধে আজকে আমরা অপরাধী, এবং বাংলাদেশ সহ এরকম 75টা দেশ গেছে, তো সেক্ষেত্রে এই পাবলিক চার্জগুলো আসলে কি, কোনটা কোনটা পাবলিক চার্জের মধ্যে পড়ে, কোনটা কোনটা পড়ে না, কোনটা আমি
নিতে পারবো, কোনটা নিতে পারবো না, এইটা আপনার কাছে জানতে চাইবো। তো অনেকক্ষণ ধরে দুইজন দর্শক অপেক্ষা করছে, তাদের ফোন দুটো নিয়ে নিই। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোন, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়াসলাম। জি, আমি তানভীর বলছি। আমার আসলে গ্রিন কার্ডটা হারিয়ে ফেলছি। জি, তো এখন আবার নতুন করে গ্রিন কার্ডটা কিভাবে পেতে পারি তাই জানতে চাচ্ছিলাম। অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। জনাব বেলায়েত হোসেন বেলাল। ধন্যবাদ। গ্রিন কার্ডটা খুব তাড়াতাড়ি করা, মানে আপ টু ডেট থাকা উচিত। এনি টাইম যদি কারো ট্রাভেলিং করতে হয় আর বিপদ আপদ যদি দেশ থেকে চলে আসে একটা কল যে না বাংলাদেশে, আমাদের মোস্ট অফ দ্য রিলেটিভ বাংলাদেশে থাকে। সো ইটস ভেরি সিম্পল। আপনি পেপার ওয়ার্কে না করে যদি অনলাইন ভিত্তিক করেন, ইন্টারনেট যেটা আপনি যে কোনো যাদের ইমিগ্রেশন সাধারণত এরকম কাজ করে, আপনি ওদের কাছে গিয়ে আপনি অনলাইনে সাবমিট করতে পারেন, খুব দ্রুত আসবে। কারো কারো ইভেন হয় 3 উইকসও আসে, যদি কোনো ধরনের আপনার পিছনে ব্যাকগ্রাউন্ডে কোনো সমস্যা না থাকে। ফিঙ্গারপ্রিন্ট আশা করি লাগবে না, যদি ওনার রিসেন্টলি 1 বছর 2 বছরের মধ্যে ফিঙ্গারপ্রিন্ট দেওয়া থাকে, ওদের কাছে ক্যাপচার থাকবে, আপনার ফিঙ্গারপ্রিন্ট হয়তো লাগবে না। যদি ফিঙ্গারপ্রিন্ট লাগে তাহলে 8 to 10 মান্থ লাগবে। যদি ফিঙ্গারপ্রিন্ট না দেওয়া লাগে, যদি রিসেন্টলি 1 year মধ্যে কারো or 2 year মধ্যে কারো ফিঙ্গারপ্রিন্ট দেওয়া থাকে একদম আপ টু ডেট, দ্যাট টাইম ফিঙ্গারপ্রিন্ট লাগে না। 3 উইকসের মধ্যে অনলাইনে, যদি কেউ অনলাইনে সাবমিট করে 3 উইকসের মধ্যে মোস্ট অফ দ্য কেস তার গ্রিন কার্ড চলে আসে। অনেক ধন্যবাদ তানভীর। তবে এই বিষয়টি, এই যে গ্রিন কার্ড হারিয়ে গেছে, এটা তো আর এই আদেশের মধ্যে পড়ছে না, কারণ এটা ইউএসসিআইএস এর আন্ডারে, এটা ইউএসসিআইএস এর আন্ডারে, সুতরাং এটা কোনো রেগুলার কাজ, এগুলো কার্যক্রম চলমান আছে। সুপ্রিয় দর্শক, নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই ধরনের কাজ কিন্তু বন্ধ নেই। এগুলো যারা ইউএসসিআইএস বা ইমিগ্রেশন কোর্টে যদি কারো কোনো কাজ থাকে, সেগুলো কিন্তু চলমান, সেগুলো করে শুধুমাত্র দেশের বাইরে অর্থাৎ ইউএস এমবাসি বা কনসুলেটের যে কাজগুলো সেগুলো শুধু বন্ধ আছে। অনেক ধন্যবাদ তানভীর, আশা করি আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়াসলাম। আমার নাম হচ্ছে আহমেদ। আমি আপনাদের কাছে জানতে চাচ্ছিলাম, আমরা বিবিধ বিষয়ে বাংলাদেশ থেকে এসেছি এবং এখানে অ্যাসাইলাম সিক করেছি বেশ কিছুদিন আগে, 6 মাস হবে। আমাদের ইন্টারভিউ হয়েছে 90 দিনের ভিতরে। তো আমাদের ডিসিশন পাওয়ার কথা ছিল ডিসেম্বরের 7 তারিখে, কিন্তু আনফরচুনেটলি মানে ট্রাম্পের এই ডিসিশনের কারণে পেন্ডিং দেখাচ্ছে এখন। তো আমরা যদি অ্যাসাইলামটা রিমুভ করে বাংলাদেশে চলে যাই, সেই ক্ষেত্রে কি আমরা নতুন করে আবার বিবিধ ভিসা নিতে পারবো? অনেক ধন্যবাদ জনাব আহমেদ আপনার প্রশ্নের জন্য। জনাব বেলায়েত হোসেন বেলাল। থ্যাংক ইউ আহমেদ ভাই। আপনি অলরেডি অ্যাসাইলাম কোর্স অ্যাপ্লিকেশন করা আছে, যে ইন্টারভিউ অফিসার ইন্টারভিউ নেবেন উনি কিন্তু আপনার ডিটেইলস ডাটা পেয়ে যাবেন। না, ইন্টারভিউ হয়েছে কিন্তু না, উনি বলছে আবার ভিজিট ভিসা উনি চলে যাবে। আপনি যদি এটাকে ডিজলভ করতে চান, আপনি যার মাধ্যমে করছেন ওনাকে আপনি বলতে পারেন যে লয়ার অফিস অর যেভাবেই আপনার অ্যাপ্লিকেশন করা ছিল, ওনার কাছে কি আপনি ডিজলভ অর ক্লোজিং আপনি করতে পারবেন ডেফিনেটলি, খুব সহজ এটা। রাইট। বাট আপনার সেকেন্ড কোশ্চেন ছিল যে আমি ডিজলভ করে চলে যাব, আবার আমি ভিসা নেওয়ার জন্য অ্যাপ্লাই করব। যদি আপনার 5 ইয়ার্সে থাকে এখন স্টিল, তাইলে কিন্তু আপনার ভিসা নেওয়ার দরকার নাই। তাই? হ্যাঁ, ওকে। বাট যদি আপনার নতুন ইন্টারভিউ নিতে যান, সেই ইন্টারভিউ অফিসার তার নিজস্ব চিন্তা ভাবনা থেকে আপনাকে দিবে কি দিবে না সে ডিসাইড করবে। ইতিমধ্যে আপনি একবার অ্যাসাইলাম এসে নিছেন, 99% রেজাল্ট ইজ নেগেটিভ। উনি বলবে যে আপনি অলরেডি কি একবার অ্যাসাইলাম করছেন, আবার গেলে যে করবে না তার কোনো গ্যারান্টি নাই। হয়তো আপনাকে একটা দিতে পারে, যদি 5 ইয়ার্সের মাল্টিপল যদি কোনো কারণে আপনাকে না দেয়, নতুন যে ভিসা নীতি আছে 5,000, 10,000, 15,000 বন্ড দিয়ে আপনাকে ওটা হয়তো দিবে। বন্ড আপনি পে করবেন, 30 ডেজের মধ্যে নির্দিষ্ট এয়ারপোর্টে আপনি এন্ট্রি করবেন এবং নির্দিষ্ট এয়ারপোর্টে এক্সিট করবেন, আপনার টাকা আপনি ফেরত পাবেন। সেটা আপনাকে হয়তো হবে, বাট মোস্ট লাইকলি আপনার 5 ইয়ার্স যেটা মাল্টিপল ছিল শেষ হওয়ার পর রিনিউর চান্স খুব কম। অনেক ধন্যবাদ জনাব আহমেদ, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন এবং খুশি হয়েছেন। তো আমরা যে প্রশ্নটি আপনাকে করেছিলাম, দর্শক আছে, সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। আমি নিউ জার্সি বলছি। খুব ছোট একটা প্রশ্ন, গ্রিন কার্ড নিয়ে বাংলাদেশে যাওয়াটা আপনি কি রেকমেন্ড করবেন? আপনার কথা ঠিক মতো শুনতে পাচ্ছেন না। আপনি কি স্পিকার দিয়ে কথা বলছেন ফোনে? স্পিকারটি বন্ধ করুন দয়া করে। আচ্ছা, আমি দুঃখিত। জি, জি। আমি বলছিলাম যে একটা ছোট্ট কুইক কোয়েশ্চেন আমার, যে খুব ভ্যালিড গ্রিন কার্ড আছে আমার, এই অবস্থায় আমি কি বাংলাদেশে যাওয়াটাকে আপনি কি রেকমেন্ড করবেন?
অনেক ধন্যবাদ। ভিসা কিভাবে পেয়েছিলেন আপনি, মানে গ্রিন কার্ড? যাই হোক, উত্তর কি? যদি অ্যাসাইলেম না হয়ে থাকে, যেহেতু উনি হয়তো লাইনে নাই, যদি আপনার কোনোভাবে অ্যাসাইলেম না হয়ে থাকে, পারিবারিক, family, যে কোনো ভাবে যদি আপনার গ্রিন কার্ড প্রাপ্ত হয়ে থাকে, আপনার আসা যাওয়ায় কোনো সমস্যা নাই। আপনার যদি নিজস্ব কোনো সমস্যা না থাকে, ওকে, যেটা আপনি বিগিনিং রান্নাভাবে বলতেছিলেন, সোশ্যাল মিডিয়া আমরা দিয়েদেরকে ভাই জামাইকাতে গ্রিন কার্ডদেরকে আইস ধরে নিয়ে গেছে, ভাই জ্যাকসনের থেকে নিয়ে গেছে, সানি সাইড থেকে নিয়ে গেছে, উড সাইড থেকে নিয়ে গেছে, অ্যাস্টোরিয়া থেকে নিয়ে গেছে, ব্রঙ্কস থেকে নিয়ে গেছে, ব্রুকলিন। সোশ্যাল মিডিয়া, কেউ কি কোথাও দেখছে? কারো কোনো প্রুফ আছে? সেটাই। আপনি পাসপোর্টধারী, ক্রাইম করলে আপনাকে ধরবে নাকি ছাড়বে? সেই তাইলে কেন গ্রিন কার্ডের উপর কেন ব্লেম করা হচ্ছে? আগে জানেন সোশ্যাল মিডিয়ার যে ভাই বোনেরা আমরা পোস্ট দিচ্ছি ফর নাথিং, জাস্ট মানুষকে কনফিউজ করার জন্য, কেন আমরা এটা আরেকটা ক্রাইম। এই যে মানুষকে আপনি হ্যাসেল করতেছেন, এই জন্য আপারই কোশ্চেন, এটা কেন ওনার মাথায় কোশ্চেন আসলো? উনি কিন্তু সোশ্যাল মিডিয়া অনেকের এই সমস্ত উল্টা সিধা দেখতে দেখতে আমরা টায়ার্ড এভরি ডে। অনেকে সোশ্যাল মিডিয়া এসে সারাদিন আমরা বলতেছি ভাই এখনই উৎসাহ থেকে একজনে পিক আপ করে নিয়ে গেল, একজনই ওর সাথে পিক আপ করে নিয়ে গেল, কি রিজনে নিয়ে গেল এটা কেন বলেন? নাইস পিক আপ করে নিয়ে গেছে, এর মধ্যে আপনার শেষ। কেন নিয়ে গেছে সেটা এক্সপ্লেন করেন। কি রিজন ছিল? ওনাকে ফ্যামিলি ভায়োলেন্স ছিল? উনি কি অপরাধী? ডেফিনেটলি কোথাও কিছু করছে, ওটা এক্সপ্লেন করেন। গ্রিন কার্ড দাঁড়িয়ে ওনাকে আইস ধরে নিয়ে গেছে, দ্যাটস ইট। সোশ্যাল মিডিয়ার খবর শেষ। এবং এটার জন্য সবাইকে আমরা প্যারানয়েড করে ফেলতেছি। ইস কাইন্ড অফ হ্যাসেল, মানুষকে হ্যাসেল করা হচ্ছে। রিয়েল তথ্য দেই, রিয়েল তথ্য দেন, কোনো সমস্যা নাই। আপনি অ্যাজ এ ব্যক্তি হিসাবে আপনার অধিকার আছে ট্রাভেল করার। আপনার যদি দেশে কোথাও সমস্যা থাকে, আপনার যদি যেতে হয়, আপনার গ্রিন কার্ডে আপনি অবশ্যই যেতে পারবেন এবং আসতে পারবেন। ইজ এ পার্মানেন্ট রেসিডেন্ট। আপনি ফেডারেলের সাথে আপনার কোনো ক্রাইমে আপনি জড়িত না, আপনার এগেনস্টে কোনো মামলা পেন্ডিং নাই, এবং আপনি কোনোভাবে কোনো মামলায় গিলটি না। আপনাকে কেন আটকাবে? কি অপরাধ আছে আপনার? যেই ইমিগ্রেশন অফিসার বা ইউএসসিআইএস বা আইস আমরা যাকে বলে যারা কাজ করে, ওরা তো ভাই এত বোকা না। এই পর্যন্ত মোর দেন 5 লাখের উপরে, মানে ইটস নট একুরেট ফিগার, এখনো পর্যন্ত ডিপোর্ট প্রাপ্ত লোক আছে যাদেরকে ওরা শেষ করতে পারে নাই। তো যে লিগালি গ্রিন কার্ড প্রাপ্ত, তাকে ধরার সময়টা কথা হবে, কেন ধরবে? তাকে কেন হ্যাসেল করবে? তাকে তো কোর্টে যেতে হবে। যে ইমিগ্রেশন অফিসার যদি আপনাকে ধরে, আইস যদি আপনাকে ধরে, আপনি তার এগেনস্টে তো কোর্টে যাবেন। আমাকে কি অপরাধে তুমি ধরবা? এটা তো প্রথম কোশ্চেন, সে আগে ধরা খাবে। এই কান্ট্রিতে সবকিছু জবাব দিতে আসে, কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ায় যা ইচ্ছা তা বলে ফেলতেছি, দিস অ্যান্ড দ্যাট। জাস্ট একটু লাইন বলি, বিহাইন্ড দ্য সিন বলি না কেন? সেটা ইউএস পাসপোর্ট হোক, আপনি অপরাধ করছেন, আপনি ধরবেই। আপনি কারোর সাথে মারামারি করছেন, ধরবেই। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঘরে মারামারি হয়েছে, ওয়াইফ পুলিশ কল দিয়েছে, হাজব্যান্ডকে ধরে নিয়ে গেছে। সেটা খালি গ্রিন কার্ড হওয়ার দোষটা কেন? পাসপোর্ট হলে কি করবে? ট্যুরিস্ট ভিসা হইতে পারে, এনি পার্সন হইতে পারে, এনি পার্সন হইতে পারে। আপনি কারোর সাথে মারামারি ওর পার্সোনাল কোনো ব্যাপার স্যাপার ঝগড়াঝাটি ছিল, আপনি থানায় ক্লেম করছেন, ওর আপনি কেস করে আসেন, পুলিশ আসবে, আপনাকে ধরবে। এটাই নিয়ম। তো আমরা কেন শুধুমাত্র হেডলাইনটা বলি, বিহাইন্ড দ্য সিন বলি না? এটা আমাদের হয়তো মেবি করা উচিত। মানে ওনার যদি গ্রিন কার্ডে অবশ্যই কেউ চলাফেরা করতে পারবেন, বাট সেটা যেন রিজনেবল হয়। আপনার গ্রিন কার্ড আছে বলে আপনি সবসময় দেশের মধ্যে থাকেন, ইউএসএ কম, ফ্রিকুয়েন্টলি আপনি যান, হয়তো আপনি 3 মাস আগে গিয়ে আসেন, 6 মাস আগে গিয়ে আসেন, ওর 2 মাস আগে গিয়ে আসেন, এখন আবারও লাগবে আপনার 15 দিন 1 মাসের জন্য যাচ্ছেন, ঠিক আছে। আপনি যাওয়ার পরে গিয়ে যদি আপনি 8 মাস থাকেন তারপরে গিয়ে আবারও 9 মাস থাকেন, সেটা কিন্তু উচিত হবে না। সো এনি হাউ যদি কোনো রিজনে কারো যদি কোনো কারণে একবার লঙ্গার থাকতেই হয়, 11 মাসের মধ্যে যেন আসেন, দিস ইজ ফাইন। বাট এটা যেন হেভিটে না আসে, কন্টিনিউ যেন আমরা লম্বা সময় না থাকি। আপনার দরকার, আপনি যাচ্ছেন, আপনি যান, আপনি শর্ট টাইমের জন্য যান, শর্ট টাইম থাকে আপনার কাজ শেষ করেন, আপনি চলে আসেন। আমরা যেহেতু বিভিন্ন ধরনের ভয় ভ্রান্তিতে আসি, রানাবের যে কোশ্চেনটা ছিল যে ভিসার সাথে ইমিগ্রেন্ট ভিসা হয়ে যারা আসবে তাদের সাথে ট্রাভেলিং এর কোনো সমস্যা আছে কিনা, বা ইউএস পাসপোর্ট গ্রিন কার্ড, এই রেজাল্ট এই অ্যান্সারের মধ্যে আছে। যার পাসপোর্ট আছে অথবা যার গ্রিন কার্ড আছে, তারা তো নতুন ইন্টারভিউ দিচ্ছে না। শুধুমাত্র নতুন ইন্টারভিউ হবে না আপাতত, সাময়িকের জন্য। যার গ্রিন কার্ড আছে, ইভেন 20 তারিখ পর্যন্ত বাংলাদেশে যারা ইমিগ্রেন্ট ভিসা ইন্টারভিউ দিবেন, তাদের যখন গ্রান্ট হবে, ওনারা যতদিন পর্যন্ত ওদের ভিসার ভ্যালিড থাকবে, কারো 6 মান্থ থাকবে, কারো 3 মান্থ থাকবে, ডিপেন্ড কার মেডিকেল কতদিন করা ছিল। যার যেদিন মেডিকেল করা ছিল, 99% মেডিকেলের ডে থেকে আপনাকে 6 মাস ওরা ভ্যালিডিটি দিবে। আপনি ভিসা পাওয়ার পরে, হুইচ ইজ ইমিগ্রেন্ট ভিসা নিয়ে আমরা বলতেছি, আপনি আসতে পারতেছেন, আসায় আপনার কোনো সমস্যা নাই। সো শুধুমাত্র এগেইন ইন্টারভিউটা হবে না কার? আমরা যারা আসার পরে গ্রিন কার্ড পাবো, এগেইন
এই দেশে আসলে যারা আমরা গ্রিন কার্ড পাবো শুধুমাত্র তাদের ইন্টারভিউ হবে না, আর সবার ইন্টারভিউ হবে ইমিগ্রেন্ট ভিসা ছাড়া। আর যার গ্রিন কার্ড অথবা পাসপোর্ট আছে, আপনার ফান্ডামেন্টাল রাইটের মধ্যেও আছে, যদি আপনি ইউএস সিটিজেন আপনি যদি হন, আপনাকে যেতে দিতে হবে, আপনাকে বলতে দিতে হবে, কনস্টিটিউশনের মধ্যেই আছে। সো আমরা এগুলিকে নিয়ে সোশ্যাল মিডিয়ার কান না দেই। আপনার আইন আপনি জানেন, আপনার নাগরিক অধিকার আপনি জানেন, আপনি ভালো জানবেন। আপনি যদি অপরাধী হন আপনি নিজেই যাবেন না এরপরে। আপনার এগেনস্টে যদি কোনো ধরনের ক্রাইম থাকে এবং মামলা থাকে এবং সেটা যদি আপনি গিলটি হতেন আপনি নিজেই এয়ারপোর্টে যাবেন না। অতএব যে নিরপরাধ আছে, যার কোনো অপরাধ নাই, যিনি 100% ফ্রেশ এন্ড ভালো আছেন, তার তো ট্রাভেলিংয়ে কোনো সমস্যা নেই। সো আমরা একজনের সাথে সবাইকে কেন মানে গুলোয় ফেলতেছি? অনেক যদি কেউ নিষ্পাপ থাকেন, যার কোনো ধরনের কোনো ক্লেম নাই, যার এগেনস্টে গভর্নমেন্টের বিশেষ করে ফেডারেল আপনার এগেনস্টে নাই, আপনার ট্রাভেল করতে কোনো সমস্যা নেই। অনেক ধন্যবাদ তারিকা রাব্বি আপনার প্রশ্নের জন্য। আশা করি প্রশ্নের উত্তর পেয়েছেন। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, হ্যালো, জি জি, আসসালামু আলাইকুম। আসসালাম। আমি তুরিন বলছি নিউ ইয়র্ক থেকে। জি জি ভাই, আমি জানতে চাচ্ছিলাম, আমি একজন গ্রিন কার্ড হোল্ডার। তো আমি আমার হাজবেন্ডের ইনকাম সাফিসিয়েন্ট না বলে আমি আমার নামে আর কি ফুড স্ট্যাম্প অ্যাপ্লাই করেছিলাম। তো ওরা যখন আমাকে দিল, রেজাল্ট দিল যে ওরা আমাকে দেয় নাই, কিন্তু আমার 9 বছর বয়সী ছেলেকে দিয়েছে। এখন আমি কি মানে আমি এটা 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 যে আমি নিচ্ছি 2 মাস হলো, তো এতে করে আমাকে যে স্পন্সর করেছে আমার সেই রিলেটিভের কি কোনো ওনার কি কোনো অসুবিধা হবে? ছেলে কি সিটিজেন না? ছেলের ওনার ছেলের জন্য না, পাচ্ছে, ওনার জন্য পায় না। না। আমার ছেলে সিটিজেন না, আমার ছেলে ইমিগ্রেন্ট হিসেবে বাংলাদেশ থেকে এসেছে, কিন্তু আমার জাস্ট 2 সেটা মাস হবে হলো না। আমার মেয়ে হয়েছে। তো আমার মেয়ে সিটিজেন, ইয়েস, আমাকে স্ন্যাপ অফিস থেকে বলেছে যে তুমি তোমার মেয়েকে অ্যাড করো তোমার Yes. কেসে। ইয়েস, ইয়েস। তার মানে শুধু আপনার মেয়েকে দিয়েছে? না, উনি আমার ওনার মেয়েকে ছেলের জন্য এখনো নিয়েছে। দেয়নি, ওরা আচ্ছা। বলেছে আমার মেয়েকে অ্যাড করতে। মেয়ে পাবে। আচ্ছা, এখন আমি কি তাহলে আমার ছেলের ওই কার্ডটা ওদের কাছে সারেন্ডার করে দিব? অনেক ধন্যবাদ তুহিন আপনার প্রশ্নের জন্য। জনাব বিলায়েত হোসেন বেগম। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আপনার কাছে 100% রেজাল্ট আছে এবং আপনি ভালো জাজমেন্ট জানেন। হ্যাঁ, যেটা করা উচিত না, আপনার অ্যান্সার অলরেডি চলে আসছে। হাজব্যান্ড আপনি, আপনার বড় ছেলে যেটা আছে তাদের জন্য করা উচিত না। আপনার মেয়ে যেহেতু এ জায়গায় জন্ম, তার জন্য কেউ স্পন্সর করে নাই, তার জন্য কেউ বার্ডেনে না, আপনাদের জন্য কেউ বার্ডেনে আছে। আমরা বিগিনিং যেটা বলতেছিলাম যে পাবলিক চার্জ, দিস ইজ এ পাবলিক চার্জ অলসো, গভর্নমেন্ট ফ্যাসিলিটিস, এটা ফুড স্ট্যাম্প নেই, ওর রেন্টাল অ্যাসিস্ট্যান্ট, ইলেকট্রিসিটি বিলেও কেউ নিচ্ছি আমরা, চলাফেরার জন্য আমরা অ্যাসিস্ট্যান্ট নিচ্ছি, বিভিন্ন ধরনের আমরা সাবওয়ে কার্ডের জন্য একটা গভর্নমেন্ট টাকা দেয় সেটাও নিচ্ছি। দোজ আর আমাদেরকে থামাইতে হবে যদি আমাদের গ্রিন কার্ড হয়। অপেক্ষা করতে হবে 2 বছর 3 বছর, যার যতদিন লাগে, সিটিজেন হওয়ার পরে নেওয়া যাবে। একটু আগে যেটা বলতেছিলাম যে একজন লোক অল্প কিছু টাকা রেন্টাল অ্যাসিস্ট্যান্ট পাচ্ছিল পার মান্থ, অল্প 75 টাকা। অল্প আমি জানি ওখানে লেখা আছে। নামে মাত্র মূল্যে। তো ওটার জন্য কিন্তু এখন উনি বিপদে আসেন। হোমল্যান্ড সিকিউরিটি ওনাকে অ্যাপিয়ারেন্সে যেতে হচ্ছে না। হোমল্যান্ড সিকিউরিটি এদের ডিটেলস ওনাকে দিছে যে আপনি এত তারিখে এই দেশের গ্রিন কার্ড আপনি পাচ্ছেন এবং আপনার অ্যাপ্লিকেশনে করা ছিল দিস ফ্যাসিলিটিস আপনি নেবেন না, এবং সেজন্য আপনাকে হোমল্যান্ড সিকিউরিটিতে আসতে হবে, দিস ইজ টাইম অ্যান্ড ডেট। সো আমাদের সকলকে, যেটা বিজ্ঞানী বলছে, আবারও বলি সকলকে, এখন মনে আমাদের সময় চলে আসছে একটু বুঝার, আমাদের সবারই জাজমেন্ট ইউজ করা। গণহারে আমরা সরকারি ফ্যাসিলিটিস ও সরকারি সার্ভিসগুলি না নিয়ে, যেটা নিতান্তই না, যেটা আমার লেটস সে আপনি এক্সাম্পল আপনার হেলথ আছে, ইন্স্যুরেন্স আছে, এটা আপনি নিতে পারেন। আপনি ইমার্জেন্সি যদি আপনি টুরিস্ট বেসে এসে থাকেন, যদি আপনি হার্ট অ্যাটাক করেন, 911 যদি কল করেন, সেটা গভর্নমেন্ট আপনাকে সার্ভিস দেবে, এটা আপনার পড়বে না এর মধ্যে। আপনি হসপিটাল নিতে পারতেছেন বিকজ আপনার হেলথ, আপনার স্বাস্থ্য বীমা দরকার, এর জন্য আমাদের সবার হেলথ কার্ড আছে, ওটাতে আপনি পাবেন। আমরা ফুড স্ট্যাম্প, রেন্টাল অ্যাসিস্ট্যান্ট, আরও আনুষঙ্গিক যেগুলি আছে ওগুলি থেকে আমরা যারা এলিজিবিলিটি আছে, যাদের পাসপোর্ট আছে, ওরা নিতে পারেন, কোনো আপত্তি নাই। বাট যাদের গ্রিন কার্ড তাদের উচিত হবে না। তার মানে এক্ষেত্রে ওনার ছেলেরটা কি ফেরত দিয়ে দেবে? উনি নিজে বলছে ফেরত দিয়ে দেবে, এবং ওটাই হবে আপনার উত্তম পরিকল্পনা এবং আপনার ডিসিশন ইজ এ কারেক্ট। অনেক ধন্যবাদ তুহিন, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো।
আসসালামু আলাইকুম। আসসালাম। জি ভাই, আমার নাম আকরাম, আমি ভার্জিনিয়া থেকে বলছি। জি। আমার দুইটা কোশ্চেন ছিল। জি বলুন। একটা কোশ্চেন হচ্ছে, আমার বোনকে আমি স্পন্সর করছি। উনি এসেছিলেন 25 এপ্রিলে, চলে গেছেন অক্টোবরে। এখন তার ডিউ বাংলাদেশ থেকে ব্যাক করবে সে এপ্রিলের আগেই। এপ্রিলে তার 6 মাস হয়ে যাবে। তো তার আসতে কি কোনো সমস্যা আছে? আমার বোন এখানে কাজ করেন না, উনি just আমাদেরকে ভিজিট করে আবার চলে যাবেন। আর সেকেন্ড কোশ্চেন হচ্ছে, কারো যদি মিসটেমিনার থাকে হাজবেন্ড ওয়াইফের গন্ডগোলের কারণে, সে যদি বাংলাদেশে ট্রাভেল করে, এতে কোনো সমস্যা আছে কিনা? আরেকবার সেকেন্ড কোশ্চেনটা আরেকবার সেকেন্ড কোশ্চেনটা কি বললেন? আরেকবার কারো কি যদি বলবেন? সেকেন্ড কোশ্চেন ছিল হাজবেন্ড ওয়াইফের মধ্যে কোনো কিছু হওয়ার কারণে, আচ্ছা, ডোমেস্টিক Okay, ভায়োলেন্স। মিসটেমিনার ছিল। ওকে, ঠিক তো আছে। মিসটেমিনার কারণে সে যদি ট্রাভেল করতে চায় দেশের বাইরে, ইউএসের বাইরে, সে সিটিজেন, এতে কোনো সমস্যা আছে কিনা? অনেক ধন্যবাদ জনাব আকরাম আপনার প্রশ্নের জন্য। জনাব বিলাত হোসেন বিলাল। ধন্যবাদ আকরাম ভাই। প্রথমেটা ছিল ওনার বোন গ্রিন কার্ড নিয়ে দেশে আসছে এবং উনি 6 মাসের মধ্যে চলে আসবে। চলে আসবে। চেষ্টা করেন 6 মাসের আগে আসাটা সবচেয়ে ভালো, সেফ এন্ড গুড। কোনো রিজনে যদি কারো একবার 11 মাসও হয় ইজ ওকে, বাট সেটা যেন হেভিটে না আসে। কোনো রিজনে আপনি অসুস্থ বাংলাদেশে গিয়ে আপনি কোনোভাবেই ট্রাভেল করতে পারেন নাই, ওয়ান টাইম যদি হয় ইজ ওকে। বাট এ জায়গায় অনলি 7 দিন থাকেন, দেশে গিয়ে 6 মাস এগেন থাকেন, সেম থিং। এ জায়গায় অনলি 3 দিন থাকেন, দেশে গিয়ে 3 মাস কন্টিনিউ থাকেন, সেম থিং। উচিত হবে না। মেজরিটি টাইম যেন আপনারা যাদের পার্মানেন্ট রেসিডেন্ট বা গ্রিন কার্ড এই জায়গায় যেন মেজরিটি টাইম থাকেন, সেটা হচ্ছে বেস্ট। এখন আপনার বোন যেহেতু আছে দেশে, উনি আসবেন এপ্রিলে, আপনি চাচ্ছেন, বাট 6 মান্থ ক্রস না করা ভালো। ওকে, তবে সেক্ষেত্রে এয়ারপোর্টে কিন্তু অনেক প্রশ্নের সম্মুখীন হতে হবে। সেটা উনি যদি অনেকবার গিয়ে থাকে তাহলে ফাইন। ওনার এটা সম্ভবত ফার্স্ট টাইম হয়তো অত কোশ্চেন হবে না, সেকেন্ড টাইম থার্ড টাইম ডেফিনেটলি হবে। আচ্ছা। ওনার সেকেন্ড কোশ্চেন ছিল, লেটস এক্সাম্পল হাজবেন্ড ওয়াইফের মধ্যে কোনো সমস্যা থাকতে পারে এরকম, যদি কোর্ট থেকে কোনো ধরনের আপনার হাজবেন্ডের এগেনস্টে কোনো আপনার ওয়াইফ যদি আপনার এগেনস্টে বা কারো ওয়াইফ যদি কারো এগেনস্টে করে থাকে এবং সে যদি গিলটি হয়, কোর্ট যদি তাকে সলভ করার আগে ট্রাভেলিং করা ব্যান করে থাকে, তাইলে সে যেতে পারবে না। যদি কোর্ট থেকে কোনো আদেশ না থাকে তাইলে সে যেতে পারবে। কোর্ট যদি কোনোভাবে তার অর্ডার থাকে, সে কোথাও মুভ করতে পারবে না, যেতে পারবে না আউট অফ কান্ট্রি, অনলি সে দ্যাট টাইমটা যেতে পারবে না, আদারওয়াইজ ট্রাভেল করতে পারবে। ডিপেন্ড কার কী কেস ছিল, কী সমস্যা ছিল, সেটা আপনারটা আপনি একটু ডিটেলস জেনে নেবেন যে আমার দিস ইজ থিংস, আপনার এগেনস্টে কোর্টে কোনো মামলা আছে কিনা এবং সেটা আপনার আদৌ কোনো গ্রেফতারি আছে কিনা, সেই মামলা কি আপনাকে শো করতে হবে কিনা, এবং ওটাতে আপনার কোনো গিলটি হওয়ার চান্স আছে কিনা। যদি ধরনের আপনার কোনো ধরনের কোর্টের এগেনস্টে আপনার পেন্ডিং কোনো কেস না থাকে, তাহলে আপনি ট্রাভেল করতে পারেন। যদি পেন্ডিং কোনো কেস থাকে, তাহলে ওটাকে আপনি সলভ করার পরে যাওয়া উচিত। অনেক ধন্যবাদ জনাব আকরাম আপনার প্রশ্নের জন্য। আশা করি প্রশ্ন উত্তর পেয়েছেন। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো। হ্যালো, জি। আমার নাম নুরুন নবী, আমি নিউ ইয়র্ক থেকে বলছি। জি। আমি আজকে 4 মাসের যে গ্রিন কার্ড রিনিউ করার জন্য দিয়েছি, ধরেন ফিঙ্গারপ্রিন্ট হয়েছে, সব কিছু হয়েছে, এখন পর্যন্ত এখনো পাইনি এই জিনিসটা। আচ্ছা, কি করণীয় সেই তো? জি, অনেক ধন্যবাদ নবী আপনার প্রশ্নের জন্য। জনাব বিলাত হোসেন বিলাল। সো নুরনবী ভাই যে কোশ্চেনটা ছিল, এটা আমরা বিগিনিং একটু আলাপ করছি, বাট আবারও বলতেছে সম্ভবত ইলেকট্রনিক্যালি সাবমিট করা ছিল না। যদি ইলেকট্রনিক্যাল সাবমিট করা হয়, কারো যদি ফিঙ্গারপ্রিন্ট ক্যাপচার থাকে লাস্ট 2 ইয়ার্সের মধ্যে, তাহলে তাদের ফিঙ্গারপ্রিন্ট লাগে না। হয়তো উনি পেপার ওয়ার্কে সাবমিট হয়তো হইতে পারে, ওনার ফিঙ্গারপ্রিন্ট যেহেতু হয়ে গেছে, ফিঙ্গারপ্রিন্ট যাওয়ার উপরে যাচাই বাছাই করার পরে এনাদার অ্যাটলিস্ট 90 ডেজ, ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পরে ওরা বলে অ্যাটলিস্ট 90 ডেজ, সেটা কুড বি আপ টু 6 মান্থ। সো 4 মান্থ পরে উনি হয়তো ফিঙ্গারপ্রিন্ট দিয়েছে 1 মাস, যদি 1 মাস হয়ে থাকে আরো অ্যাটলিস্ট 60 ডেজ ওনাকে অপেক্ষা করতে হবে। মানে আরো 2 মাস অপেক্ষা করতে হবে। ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পর থেকে 90 ডেজ। যদি ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার থেকে 90 ডেজের মধ্যে যদি না আসে, উনি যে জায়গায় অ্যাপ্লাই করা ছিল গ্রিন কার্ড, যে অফিস থেকে, ওই অফিসে যোগাযোগ করতে পারেন, অথবা নিজেও যোগাযোগ করতে পারেন ইউএসসিআইএস এর সাথে। জাস্ট আপনার এলিয়ান নাম্বার দিয়ে আপনি কথা বলতে পারেন, ভালো অফিসার থাকবে, ওরা আপনাকে হেল্প করবে। অনেক ধন্যবাদ নবী আপনার প্রশ্নের জন্য। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। গুড ইভিনিং। গুড ইভিনিং। আমার নাম রোজ। আমার প্রশ্নটা ছিল, এই যে এখন কে যেন বললো 90 ডেজের গ্রিন কার্ড রিনিউয়ালের, এটা 90 ডেজই লাগবে না এর ভিতরে চলে আসে সাধারণত? অনেক ধন্যবাদ বিলাত হোসেন বিলাল। একই প্রশ্ন। ইমিগ্রেশন যেটা গ্রিন কার্ড কারো হয় লাখ ফেভার যদি করে, আমি অফিসে যে সমস্ত কাজ করি, অনেক সময় আমি দেখছি যে আপনার
20 days, 18 days, I mean 3 weeks-এর মধ্যে কারো আছে, বাট কারো কিন্তু 6 month, 8 month লাগে। 90 days ওরা বলে যদি সব ঠিক থাকে তাহলে 90 days, বাট সামটাইম আপনার 30 days হবে, 60 days হইতে পারে, 40 days হইতে পারে। কোনো কারণে যদি কারো ফিঙ্গারপ্রিন্টে ওর যাচাই বাছাই ওদের যদি সময় লাগে, ইউএসএ যদি মনে করে যে আপনার ফাইল ওরা রিভিউ করবে, গ্রিন কার্ড মেল করার আগে যতদিন পর্যন্ত ওদের রিভিউ কমপ্লিট না হবে ততদিন লাগতে পারে। এটা পার্টিকুলার ডে বলা টাফ। ওরা বলে 90 days, বাট লেখা থাকে আন্ডার রিভিউ যদি হয় দেন লম্বা সময় লাগতে পারে। সো কারো 30 days হতে পারে, কারো 90 days লাগতে পারে, আগে পরে হইতে পারে। অনেক ধন্যবাদ রোজ আপনার প্রশ্নের জন্য। সুপ্রিয় দর্শক কে আছে টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়াসলাম। আমার নাম হচ্ছে দিনা। আমার দুটো কোয়েশ্চেন আছে। জি। আমার দুটো কোয়েশ্চেন মধ্যে আমার ভাইয়া 2023-তে আসছিলেন ভিজিট ভিসায়, উনি সিনিয়র সিটিজেন। তো উনি 2 মাস থেকে চলে গেছিলেন, বাট উনি যখন আসছেন ওনার কোনো এখানে আপনার মেডিকেল ছিল না। তো আমরা ডাক্তার দেখাতে গেছিলাম, ওখানে আমরা হেল্প ফার্স্টার একজনকে আমরা পাইছিলাম, ওনার থেকে আমরা হেল্প নিয়েছিলাম। উনি বলছেন ওনার পাসপোর্ট দিলে ওনারা হেল্প পাস বানিয়ে দিবেন। তো ওইটা ওনারা বানিয়ে দিয়েছিলেন। উনি ওই মেডিকেলটা দিয়ে উনি এখানে একটা চোখের লেজার করছিলেন, আর একটা হচ্ছে আপনার কিছু অল্প ওষুধ কিনছিলেন। এরপরে উনি আর বাইরে কোনো কিছু মেডিকেল ইউজ করেন নাই। তারপর উনি 2 মাস পরে চলে গেছেন। এটা একটা কোয়েশ্চেন। আর একটা কোয়েশ্চেন হচ্ছে যে উনি তো আসার সময় মনে করেন কোনো টাকা দিতে হয় না, এখন তো উনি অলরেডি ভিসাটা পেয়ে গেছে। উনি কি নেক্সট টাইমে যদি উনি আসতে চান, ওনার ভিসার মেয়াদ আমার মনে হয় 2028 পর্যন্ত আছে। উনি যখন আসতে চান তখন কি ওনাকে যে ফি কথা বলতেছে ওই ফিটা কি ওনাকে দিতে হবে? এটাই আমার দুইটা কোয়েশ্চেন। ফি মানে এই চার্জটা কি চিঠি দিয়েছে তার আপনার কাছে? আর না, কোনো আমাকে চিঠি দেয় নাই। আমার ভাই তো অলরেডি ভিসা পেয়েছেন 2023-তে, বুঝছেন না? উনি আসছিলেন, বাট ওনার কোনো আচ্ছা, বুঝতে পেরেছি। হয় না। অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য জনাব বিলায়েত হোসেন। ধন্যবাদ দিনা। আপনার ভাই সিনিয়র সিটিজেন, যার মেডিকেল সার্ভিস নেওয়া ছিল বাই ল, আইনত নেওয়া ঠিক ছিল না। ওনার 2028 পর্যন্ত ভিসা আছে। নেক্সট ভিসা নেওয়ার আগ পর্যন্ত হয়তো ওনাকে কোশ্চেন করবে না, নেক্সট ইন্টারভিউতে ওনাকে কোশ্চেন করবে ডেফিনেটলি। যখন রিনিউ করতে যখন যাবেন ডেফিনেটলি জিজ্ঞাসা করবে। আর সেকেন্ড থিংস হচ্ছে যদি নেক্সটে আপনার ভাই আসে, যদি যে সমস্ত এয়ারলাইন্সগুলো উনি ইউজ করবে উনি যেভাবেই হোক ইতিহাদ যেন উনি অ্যাভয়েড করে। ইতিহাদ উনি ইউজ করবেন না। ইতিহাদ যেটা আবুধাবিতে ইমিগ্রেন্ট হয়ে যায়, ইমিগ্রেশন ওই জায়গায় কমপ্লিট হবে। এনিথিং যে এয়ারলাইন্সগুলি আপনার জেএফকেতে হবে ইমিগ্রেশন, আপনারা জেএফকের ইমিগ্রেশন নেবেন। যদি কোনো ধরনের চিঠিপত্র ওনার বিল এসে থাকে, সেটা 1 টাকা হোক 1000 টাকা হোক, এটা আপনারা নেগোসিয়েশন করে বিলটা পে করার চেষ্টা করবেন, জিরো করার চেষ্টা করবেন। আর যদি না আসে, যদি না আসে তাহলে তো আপনার কাছে কিছু নাই। বাট যদি ওটা হয়তো কোশ্চেন আসবে না যদি পেড অফ হয়ে থাকে। বাট নেক্সট ভিসা নেওয়ার ক্ষেত্রে ডেফিনেটলি ওনাকে বলবে যে তুমি যখন লাস্টে ছিলা অ্যাপ্লিকেশনই দেওয়া থাকবে ইয়েস নো ইয়েস নো ইয়েস নো, যে আপনি কি কোনো দেশের সার্ভিস নিয়েছিলেন কিনা, সেটা চিকিৎসা হোক আর আনুষঙ্গিক কিছু হোক, ওই জায়গায় ওনাকে ইয়েস নো করতে হবে। আপ টু 2028 পর্যন্ত আপনার ভাই আসা যাওয়া করতে পারবে, আনলেস যদি ওটাকে ওরা বেশি গাটাগাটি না করে। আশা করি ওটা নিয়ে ওরা গাটাগাটি করবে না। যদি হয় দেন বিল যেটা থাকে আপনাদের উচিত হবে বিলটা পে করা, যদি বিল পান, যদি বিল দেওয়ার মতো। কিন্তু বিল পায়নি, সুতরাং এটা নিয়ে চিন্তার আপাতত কোনো কারণে। অনেক ধন্যবাদ দিন আপনার প্রশ্নের জন্য। আসলে আমাদের হাতে সময় নেই, এই জন্য ফোনটা আর বেশি বা নিতে পারবো কিনা একটা ফোন নেই। সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আমার নাম রিতা, আমি নর্থ ক্যারোলিনা থেকে বলছি। জি। আমার কোশ্চেনটা হচ্ছে, এখন যেহেতু গ্রিন কার্ড অ্যাপ্লাই করা বন্ধ করে দিচ্ছে, আমি কি আমার মা বাবার জন্য অ্যাপ্লাই করতে পারবো? কিসের জন্য? মানে গ্রিন কার্ডের জন্য না, ইমিগ্রেন্ট ভিসার জন্য। ইমিগ্রেন্ট ভিসার জন্য? জি, ইমিগ্রেন্ট ভিসার জন্য। অনেক অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য বিলায়েত হোসেন। ধন্যবাদ রিতা আপা। শুধুমাত্র ইন্টারভিউ হবে না সাময়িকের জন্য, বাট অ্যাপ্লিকেশন স্টিল ইজ ওপেন। বাবা মা ভাই বোন আমাদের আত্মীয় স্বজন আমরা যারা ইমিগ্রেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করবো, অল ইজ ওপেন। আপনি চাইলে অবশ্যই করতে পারেন। এখনো পর্যন্ত ওগুলি বন্ধ হয় নাই। একটা সাময়িক গভর্নমেন্ট দেখতে চাচ্ছে যে আমাদের এই 75টা কান্ট্রি কি হচ্ছে, কেন ওদের পিছনে এত ব্যয় হচ্ছে,
তো জাস্ট দিস ইজ গভর্নমেন্টের একটা হয়তো অবজারভেশন থাকতে পারে সাময়িকের জন্য, হয়তো যখন ওদের চিন্তা ভাবনা একটু ডান হবে, কনসিডার হবে, তখন হয়তো ওরা ওপেন করবে, তাইলে আপনার ফাইল হয়তো আগাই থাকবে। আপনার আবেদন করতে কোনো সমস্যা নেই, আবেদন করে দেন। কোনো একদিন যদি সেটাও বন্ধ হয়, বেটার টু আবেদন করে রাখা। সেই আর কি, আবেদন করে রাখেন, আবেদন বন্ধ নেই। রাখতে পারেন, যাদের আবেদন করা আছে তারা করতে পারেন, এবং যাদের স্টিল যেহেতু ওপেন আছে, আমাদের উচিত হবে যারা এলিজিবল বাপ মা ভাই বোন আত্মীয় স্বজন অ্যাপ্লাই করা, আমাদের করে রাখাটা ভালো। কোনো চেঞ্জ আসতে পারে ইন ফিউচারে। অনেক ধন্যবাদ রীতা, আপনার প্রশ্নের জন্য আশা করি প্রশ্ন উত্তর পেয়েছেন। আমাদের হাতে সময় নেই, সময়ের দড়িতে বাধা, সময় সীমানা টপকানো কঠিন, তাই অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। অনেক প্রশ্ন ফেসবুকে এসেছিল, একটি প্রশ্নও নিতে পারিনি বলে দুঃখ প্রকাশ করছি। তবে আপনাদের আশ্বস্ত করতে চাই যে আগামীকাল রাত 10টায় টিভিএন অ্যানালিসিস অনুষ্ঠানে একজন অ্যাটর্নি থাকবেন। আপনাদের এই প্রশ্নগুলো যদি আগামীকাল করেন, তাহলে নিশ্চয়ই আপনাদের প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব। জনাব বেলায়েত হোসেন বেলাল, শুধুমাত্র জাস্ট একটি প্রশ্ন 30 সেকেন্ডের মধ্যে বলছে পাবলিক চার্জ কোনটা কোনটা পাবলিক চার্জ, কারণ অনেকেই একজনের প্রশ্ন করেছেন যে হোম কেয়ার পাবলিক চার্জের মধ্যে পড়ে কিনা, পাবলিক চার্জটা আসলে কি কি? ওকে, হোম কেয়ারটা এখনো কিন্তু আমরা স্বাস্থ্য সেবার মধ্যে আছি, চিকিৎসা হিসাবে না, সেজন্য এখন এটা পাবলিক চার্জের না। গভর্নমেন্ট যদি ইন ফিউচার চেঞ্জ করে, বাট দিস ইজ স্টিল হেলথ। আপনার এখন পাবলিক চার্জ কোনটা কোনটা, মানে আমরা ফুড বেনিফিট যেটা নিচ্ছি, ফুড স্ট্যাম্প, রেন্টাল অ্যাসিস্ট্যান্ট, স্ন্যাপ, গাড়ি ভাড়ার জন্য টাকা নিচ্ছি, আর আনুষঙ্গিক যে সমস্ত এডিশনাল নিচ্ছি উইদাউট হেলথ, সেগুলোই শুধু পাবলিক চার্জ। বুঝতেই পেরেছেন সুপ্রিয় দর্শক, জনাব বেলায়েত হোসেন বেলাল, আপনি অনেক গুরুত্বপূর্ণ বেশ কিছু কথা বলেছেন, অনেক কথা বলেছেন যেগুলো আমরা এর আগে কখনো বলিনি। আজকে সেটা আপনি বলেছেন, আপনার আলোচনার মধ্যে দিয়ে সত্যি আমরা ঋদ্ধ, আমরা প্রাণিত। রানা ভাই, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ টিভিএনের সকল দর্শককে। আমি আবারও যে জিনিসটা সবাইকে বলবো, আমাদের একটু সতর্ক হওয়া উচিত। আসুন আমরা সবাই মিলে একটু চিন্তা করি যে আমার বাবা মা ভাই বোনরা আসছে, অথবা যারা ইন ফিউচারে আসবে, আমাদের কি নেওয়া উচিত, কোন ফ্যাসিলিটিসটা গভর্নমেন্ট থেকে, কোনটা নেওয়া উচিত না। কেননা আমরা কিন্তু স্পন্সর, সেটা আপনি নিজেও হইতে পারেন, অথবা আপনি আপনার আত্মীয় হেল্প নিয়ে থাকতে পারেন স্পন্সরের জন্য। লাইবিলিটি গোস টু কিন্তু আপনার যে আপনাকে স্পন্সর করলো, সেটা আপনি করেন বা আপনার কোনো রিলেটিভ করুক। সো ওই জায়গায় আমাদের অ্যাপ্লিকেশন করা ছিল, আমরা নিব না। সেই হিসেবে আপনাকে ভিসাটা দেওয়া হয়েছিল, ভিসার গ্রান্ট হয়েছিল শুধুমাত্র স্পন্সরের কারণে, স্ট্রিক্টলি। বাট আমাদের কথা কাজে যদি মিল না হয়, কিন্তু এটা কোনো একদিন এমন হইতে পারে গভর্নমেন্ট বলতে পারে, কিন্তু আমরা জানি না যে ভাই তুমি এত টাকার ফ্যাসিলিটিস নিয়েছো, যেটা নেওয়ার কথা না, এটা তোমার স্পন্সর পে করবে অথবা তুমি পে করো, ফাইনালি স্পন্সরের কাছে যাবে। বলা যায় না প্রেসিডেন্ট ট্রাম্প কোনো একদিন এরকম একটা করতে পারে। যাই হোক, আমাদের সবারই একটু সতর্ক হওয়া উচিত, সেটাই একটু মূলত লক্ষ্য ছিল বলা সবাইকে, জাস্ট এই জিনিসটাই আবেদন করা যে আমরা যেন সতর্কভাবে একটু চলি। আর গ্রিন কার্ড পাসপোর্ট নিয়ে আমরা যেগুলি সারাদিন রাতি সোশ্যাল মিডিয়ায় দেখি দিচ্ছেন, এগুলোর উপর আমরা যেন নির্ভর না করি বা বিশ্বাস না করি। জানি আপনার অধিকার কোনটা। আপনি যদি অপরাধী না হন, কোনোভাবেই কোনো সন্ত্রাসের সাথে আপনি জড়িত না, কোনো অপরাধের সাথে আপনি জড়িত না, আপনাকে আটকার মতো ক্ষমতা কারো নাই, যদি আপনি নিজে অপরাধ না করে থাকেন। এটি হলো আসল কথা। অনেক জিনিস আপনাকে জানতে হবে, নো ইউরসেলফ। আপনি জানেন আপনি কে, আপনার মধ্যে কোনো ধরনের সমস্যা আছে কিনা, সেটা আপনার পাসপোর্ট হোল্ডার হন ওর গ্রিন কার্ডধারী হন, আপনার সমস্যা থাকলে আপনার এরপরে যাওয়া উচিত হবে না। আপনার এগেইনস্টে ফেডারেলে কোনো ক্লেম থাকে, যাওয়া উচিত হবে না। অনেক ধন্যবাদ। গিলটি হয়ে থাকেন, আপনার যাওয়া উচিত হবে না। অনেক ধন্যবাদ জনাব বেলায়েত হোসেন বেলাল, আপনাকে আবারও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলেছি নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। হাতে সময় নেই বলে আর বিস্তারিত কথা বলতে পারছি না। আশা করি আজকের অনুষ্ঠান আপনাদের যথেষ্ট ভালো লেগেছে। সুপ্রিয় দর্শক, যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের সাথেই। শুভরাত্রি। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।